রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। বোমা হামলা করে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারেনি। খোদ পেন্টাগনের গোয়েন্দা পর্যালোচনায় এই তথ্য জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও ইরান সমানভাবে যুদ্ধবিরতি চেয়েছিল। যুদ্ধবিরতির লঙ্ঘনের দায়ে দুই দেশের সমালোচনা করার পর তিনি ওই কথা জানান। জাতিসংঘের মানবাধিকার অফিস বলেছে, ইরানের এভিন কারাগারে ইসরায়েলের হামলায় আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন হয়েছে। ওদিকে মার্কিন এক সামরিক কর্মকর্তা বলেছেন, ইয়েমেনের হুথি গোষ্ঠী ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ হয়ে থাকবে। আর ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, চীন যেভাবে বিপুল সামরিক শক্তি বাড়াচ্ছে, সেটা তাইওয়ান ইস্যুতে সংঘাতের ঝুঁকি বাড়াবে। বোমা হামলা করে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে পারেনি। তাদের কর্মসূচি হয়তো কয়েক মাস পিছিয়ে যাবে মাত্র। হামলার পর খোদ পেন্টাগনের গোয়েন্দা পর্যালোচনায় এই তথ্য জানানো হয়েছে। ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির মূল্যায়ন সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, বোমা হামলায় ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ধ্বংস হয়নি। পেন্টাগনের বিরোধিতা করে হোয়াইট হাউস বলেছে, ক্ষয়ক্ষতির প্রাথমিক পর্যালোচনা পুরোপুরি ভুল এবং এটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবমাননা করার সুস্পষ্ট চেষ্টা মাত্র। প্রেসিডেন্ট শনিবার বলেছিলেন যে, বিমান হামলায় ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ ফ্যাসিলিটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরানের 3টি পারমাণবিক ফ্যাসিলিটি ফোর্দো, নাতানজ এবং ইস্পাহানে হামলা করেছিল যুক্তরাষ্ট্র। হামলায় বাংকার বিধ্বংসী বোমা ব্যবহার করা হয়, যেগুলো টার্গেটে আঘাত হানার আগে 60 ফুট কংক্রিট বা 200 ফুট মাটির স্তর ভেদ করতে পারে। তবে পেন্টাগনের গোয়েন্দা পর্যালোচনা সম্পর্ক অবগত সূত্র জানিয়েছে, ইরানের সেন্ট্রিফিউজগুলো অক্ষত রয়েছে। হামলার প্রভাব কাঠামোর ওপরের স্তরের মধ্যে সীমাবদ্ধ ছিল। ইসরায়েল ও ইরান সমানভাবেই যুদ্ধবিরতি চেয়েছিল বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই কথা জানান। তিনি লিখেছেন, ইসরায়েল ও ইরান উভয়ই সমানভাবে যুদ্ধ বন্ধ চেয়েছিল। ট্রাম্প আরও লিখেছেন, সব পরমাণু স্থাপনা ও সক্ষমতা ধ্বংস করা ও এরপর যুদ্ধ বন্ধ করা আমার জন্য ছিল বড় সম্মানের বিষয়। এর আগে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য তিনি দুই দেশেরই কঠিন সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, তার ঘোষিত যুদ্ধবিরতি দুই দেশই লঙ্ঘন করছে। ইরান ও ইসরায়েলের মধ্যে মঙ্গলবারের দিনেই শুরুতেই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে, যদিও উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে পরস্পরের বিরুদ্ধে। ট্রাম্প বলেন, কোনো পক্ষই বুঝতে পারছে না তারা কি করছে। ইরান সরকারের উৎখাত চান না বলেও জানান তিনি। ইসরায়েল বলেছে, তারা তেহরানের কাছে একটি রাডারে হামলা করেছে। তবে ট্রাম্পের সাথে বেনিয়ামিন নেতানিয়াহু ফোনে কথা বলার পর ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো সরিয়ে আনা হয়েছে বলে দাবি করেছে তারা। নেতানিয়াহুর কার্যালয় থেকে ইরানের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করা হয়। তবে ইরান এই দাবি প্রত্যাখ্যান করেছে। যুদ্ধবিরতির আগে বেরশেবায় ইরানের হামলায় 4 জন ইসরায়েলি নিহত হয়েছে। এ নিয়ে ইসরায়েলে মোট 28 জনের মৃত্যু হলো। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি অবশ্যই বহাল রাখতে হবে। সোশ্যাল মিডিয়া এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, মধ্যপ্রাচ্যে বহুল আকাঙ্ক্ষিত স্থিতিশীলতা নিশ্চিত করার একটা সুযোগ এসেছে। ইরানকে কখনোই পরমাণু অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। তাদেরকে আলোচনার টেবিলে ফিরতে হবে এবং দীর্ঘস্থায়ী সমঝোতার জন্য কাজ করতে হবে। এর আগে কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার বিষয়ে কাতারের আমিরের সাথে কথা বলেন স্টারমার। এদিকে যুদ্ধবিরতির আগে ইরানের মিসাইল হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মারা গেছে এক সেনাসহ 4 জন। যুদ্ধবিরতির পর পালিয়ে যাওয়া ইসরায়েলিরা ঘরবাড়িতে ফিরতে শুরু করেছেন। ব্যাপক ক্ষয়ক্ষতি, তারা হতভম্ব হয়ে পড়েছেন। ইতোমধ্যে কয়েক লাখ ইহুদি দেশ ছেড়েছেন, যারা আর কখনোই ইসরায়েলে ফেরত আসবে না। ইরানের এভিন কারাগারে ইসরায়েল যে হামলা করেছে তাকে আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন আখ্যা দিয়েছে জাতিসংঘ। ইরান জানিয়েছে, ওই হামলায় কারাগারের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস বলছে, এই হামলা আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন। সংস্থার মুখপাত্র থামিন আল খিতান বলেন, এভিন কারাগারটি কোনো সামরিক স্থাপনা নয়। একে টার্গেট করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের মারাত্মক লঙ্ঘন। জেনেভায় সাংবাদিকদেরকে তিনি এই কথা বলেন।
করেছিলেন। রাজনৈতিক বিদ্রোহী, মানবাধিকার কর্মী ও সাংবাদিক সহ হাজার হাজার বন্দী আছে এই কারাগারে। ইরানের বিচার বিভাগের একজন মুখপাত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, কারাগারে ইসরায়েলের ওই হামলায় একজনের মৃত্যু হয়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি গোষ্ঠী যুক্তরাষ্ট্রের জন্য আগামীতেও চ্যালেঞ্জ হিসেবে রয়ে যাবে। যুক্তরাষ্ট্রের সিনিয়র এক সামরিক কর্মকর্তা মঙ্গলবার এই মন্তব্য করেছেন। ওয়াশিংটন ও হুথিরা গত মাসে একটা চুক্তিতে পৌঁছেছে। ওই চুক্তির মধ্য দিয়ে হুথিদের ওপর বিমান হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। জয়েন্ট স্টাফের অপারেশনসের ডিরেক্টর, মার্কিন বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল অ্যালেক্সাস গ্রিন কেউইচ আইন প্রণেতাদের উদ্দেশ্যে বলেছেন, হুথিদের সমস্যা আগামীতেও থেকে যেতে পারে। ভবিষ্যতেও আরও একাধিক সময় তাদের সাথে মোকাবেলা করতে হতে পারে। গ্রিন কেউইচকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইউরোপিয়ান কমান্ডের নেতৃত্ব দেওয়ার জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। গত মাসে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র হুথিদের ওপর আর বোমা ফেলবে না। ইয়েমেনের উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে রকেট ছুড়েছে হুথিরা। হুথিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলের গণহত্যার জবাবে ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে তারা এই পদক্ষেপ নিয়েছিল। চুক্তির পর তারা মার্কিন জাহাজকে টার্গেট করা বন্ধ করেছিল। গত সপ্তাহে হুথিরা আবার হুমকি দিয়ে বলেছিল, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলার সাথে যুক্ত হলে তারা আবার মার্কিন জাহাজকে টার্গেট করবে। পরে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক ফ্যাসিলিটিতে হামলা করে। তবে হুথিরা এখন পর্যন্ত মার্কিন জাহাজে হামলা করা থেকে নিজেদের বিরত রেখেছে। ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেছেন, চীন যেভাবে বিপুল সামরিক শক্তি বাড়াচ্ছে সেটা তাইওয়ান ইস্যুতে সংঘাতের ঝুঁকি বাড়াবে। তিনি বলেছেন, চীনের তৎপরতা রাশিয়াকে সংঘাতে টেনে আনতে পারে এবং ইউরোপের নিরাপত্তার ওপর এর প্রভাব পড়বে। রুটে বলেন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড এখন ন্যাটোর যথেষ্ট ঘনিষ্ঠ, কারণ চীন যে সামরিক শক্তি বাড়াচ্ছে এবং এতে যে হুমকি তৈরি হচ্ছে সেটা নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। নেদারল্যান্ডের রাজধানীতে ন্যাটো সম্মেলনের আগে তিনি বলেন, আমাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর সুনির্দিষ্ট কারণ হলো এই দেশগুলো চীনের সামরিক তৎপরতা নিয়ে খুবই উদ্বিগ্ন। রুটে দাবি করেন, চীন তাইওয়ানের দিকে রওনা হলে বেইজিং হয়তো চাইবে যাতে রাশিয়া ইউরোপে সমস্যা তৈরি করে, যাতে ন্যাটোর মনোযোগ ও সম্পদ দুটো ফ্রন্টে ভাগাভাগি হয়ে যায়। তিনি আরো বলেন, এই কারণে আমাদেরকে তৈরি থাকতে হবে, আমাদেরকে ঢিলেমি করলে চলবে না। রুটে আরো বলেন, আমাদেরকে এই ব্যাপারে পরিষ্কার হতে হবে, আর এই কারণেই আমাদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোটা এতটা গুরুত্বপূর্ণ। ইউক্রেনকে 100টি ড্রোন চিহ্নিতকরণ রাডার এবং 20টি মেডিকেল যানবাহন দিচ্ছে নেদারল্যান্ডস। নতুন 175 মিলিয়ন ইউরো ত্রাণ প্যাকেজের আওতায় এগুলো দেওয়া হবে। ডাচ প্রতিরক্ষা মন্ত্রী রুবেন ব্রেকেলম্যান্স মঙ্গলবার এই কথা জানিয়েছেন। ড্রোন চিহ্নিতকরণ রাডারগুলো ডিফেন্স সিস্টেমকে সহায়তা করতে পারবে। চলতি বছরের শেষ নাগাদ এগুলোর হস্তান্তর শেষ হতে পারে। এক বিবৃতিতে ডাচ মন্ত্রী বলেছেন, প্যাকেজের মধ্যে 80 মিলিয়ন ইউরো ড্রোন সহায়তায় দেওয়া হবে। ইন্টারন্যাশনাল ড্রোন কোয়ালিশনের মাধ্যমে এগুলো হস্তান্তর করা হবে। ব্রেকেলম্যান্স জানান, এর আগে ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের সাথে মিলে 6 লাখ ড্রোন তৈরির জন্য 500 মিলিয়ন ইউরোর চুক্তি করেছে নেদারল্যান্ডস। নেদারল্যান্ডস ইউক্রেনের জন্য 10 বিলিয়ন ইউরো সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। 2022 সালে ইউক্রেন রাশিয়ার সাথে যুদ্ধে জড়ানোর পর থেকে এই সহায়তা দিয়ে আসছে তারা। যুদ্ধবিরতি ঘোষণার আগে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যে হঠাৎ করে ইরানের ওপর ভয়াবহ বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। তেহরানের মূল 3টি পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়, যার ফলে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ যোগ করে নতুন মাত্রা। No military in the world that could have done what we did tonight. ইরানের যেসব কেন্দ্রে বোমা বর্ষণ করা হয়েছে সেগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা এবং মজুত রাখার কাজ চলত বলে দাবি করেছে ইসরায়েল এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো। এর মধ্যেই উঠে আসছে প্রশ্ন, যুক্তরাষ্ট্রের এই হামলার পর কি ইরানের পরমাণু কর্মসূচি থেমে যাবে? তবে ইরান এবং পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে ভিন্ন চিত্র। জানানো হয়, বোমা হামলার পর আশেপাশের এলাকায় তেমন কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি। এ থেকে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, ইরান হয়তো হামলার আগে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে ফেলেছে।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পরমাণু বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের হামলায় যদি 3টি পারমাণবিক স্থাপনায় ধ্বংস হয়ে থাকে, তবুও ইরানের কর্মসূচি থেমে যাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ প্রযুক্তিগত জ্ঞান এবং মানব সম্পদ এখনো ইরানের হাতে অক্ষত রয়েছে। এছাড়া ধারণা করা হচ্ছে ইরানের আরো কিছু গোপন পারমাণবিক কেন্দ্র থাকতে পারে, যেগুলোর অবস্থান এখনো পশ্চিমা বিশ্ব জানে না এবং যেগুলো এই হামলা থেকে নিরাপদে রয়েছে। ব্রিটিশ নিরাপত্তা বিশ্লেষক বসু বলেন, ইরানের গোপন সক্ষমতা ও জ্ঞান থাকায় তারা যে কোনো সময় আবার কর্মসূচি শুরু করতে পারে এবং গোপন কেন্দ্র থেকেই পারমাণবিক অস্ত্র বানানোর সফলতা পেতে পারে। সুতরাং হামলা যতই বড় হোক, এটি স্থায়ীভাবে কিছু থামাতে পারবে না। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির পরমাণু পদার্থবিদ্যা ও এক্সিলারেটর অ্যাপ্লিকেশন বিভাগের সম্মানীয় সহযোগী অধ্যাপক টনি ইরউইন বলেন, এই হামলা ইরানের কর্মসূচিকে বিলম্বিত করবে, কিন্তু থামাতে পারবে না। বরং ইরান আরো বেশি উৎসাহ ও দৃঢ় সংকল্প নিয়ে তাদের লক্ষ্যে এগিয়ে যাবে। তিনি বলেন, ইরান দ্রুতই তাদের ক্ষতিগ্রস্ত কাঠামো পুনর্গঠন করবে এবং পশ্চিমাদের এই হামলাকে তাদের জাতীয় অহংকারের উপর হুমকি হিসেবে দেখে পারমাণবিক উৎপাদনে দ্বিগুণ গতি আনবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই হামলা ছিল চোখ ধাঁধানো এক সামরিক সাফল্য। তার মতে, ইরানের পরমাণু কর্মসূচিকে কয়েক মাস বা এমনকি কয়েক বছর পিছিয়ে দিতে পেরেছে এই অপারেশন। And we've gone a long way to erasing this horrible threat. তবে হামলার আগেই ইউরেনিয়াম ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সরিয়ে ফেলার ইরানের দাবি যেন বাঁচিয়ে রেখেছে ভবিষ্যতের সম্ভাবনা। এতে বোঝা যাচ্ছে ইরান এ ধরনের হামলার আশঙ্কা আগে থেকেই করেছিল এবং সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে ইরান সাময়িক ধাক্কা খেতে পারে, তবে পুরোপুরি থেমে যাবে না। বরং এই ধরনের হামলা তেহরানকে আরো কঠোর ও লড়াকু করে তুলবে। পরমাণু কর্মসূচি নিয়ে এই সংঘাত থামবে নাকি বিশ্ব আবার নতুন এক বিপর্যয়ের দিকে এগোচ্ছে, তা নির্ভর করছে আগামী কিছুদিনের কূটনৈতিক পদক্ষেপের উপর। ইরানের ওপর যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইসরায়েল যে হামলা চালিয়েছে তাতে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, এই চুক্তি লঙ্ঘনের মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। মঙ্গলবার আল জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল ল্যাভেল এ তথ্য জানান। তিনি বলেন, ইউরোপ সফরের আগে ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের বক্তব্যে ইসরায়েলকে ঘিরে তীব্র ক্ষোভ ফুটে ওঠে। ফিল ল্যাভেসের ভাষায় ট্রাম্প ইরান ও ইসরায়েল উভয়ের প্রতি ক্ষুব্ধ ছিলেন, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল সবচেয়ে বেশি ক্ষোভ ছিল ইসরায়েলের প্রতি। এমনকি তিনি নেতানিয়াহুর আচরণে প্রবল বিরক্তি প্রকাশ করেন এবং সেটা বিশ্বাসঘাতকতা বলেও আভাস দেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই উভয় পক্ষ চুক্তি ভেঙেছে, এটা হতাশাজনক, কিন্তু আমি ইসরায়েলের কাছ থেকে এমনটা আশা করিনি। তিনি জানান, যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি নিশ্চিত করতে তিনি নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন। এরপর ইরানকে রাজি করাতে কাতারের কূটনৈতিক সহায়তা নেওয়া হয়, কিন্তু এরপরও ইসরায়েল হামলা চালায়। এর জবাবে ইরানও সোমবার বিকেলে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে 13টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই হামলা পাল্টা হামলার কয়েক ঘন্টার মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে লেখেন, ইসরায়েল বোমা ফেলা একদম বন্ধ করুন। যদি আপনারা এটা বন্ধ না করেন তাহলে তা হবে যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন। এখনই এই মুহূর্তে নিজেদের পাইলটদের ফিরিয়ে আনুন।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এই মনোভাব দুই দেশের সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই আচরণে ট্রাম্পের রাজনৈতিক কৌশল বিঘ্নিত হয়েছে, কারণ তিনি যুদ্ধবিরতির মধ্যস্থতা করে নিজের কূটনৈতিক দক্ষতার একটি বার্তা দিতে চেয়েছিলেন, কিন্তু ইসরায়েলের আচরণ সেই উদ্যোগকেই প্রশ্নবিদ্ধ করেছে। এই অবস্থাকে রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা দেখছেন মধ্যপ্রাচ্যে মার্কিন নেতৃত্বাধীন কৌশলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে। সেই সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি এবং নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থান নিয়েও নতুন করে সমালোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক পরিমণ্ডলে ট্রাম্পের এই ক্ষোভ এবং নেতানিয়াহুর উপর বিশ্বাস ভঙ্গের অভিযোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। পরিস্থিতি কূটনৈতিক সম্পর্ককে কতটা প্রভাবিত করবে তা সময়ই বলে দেবে। এদিকে যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিনতি করেছেন বলে দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRINNA এই দাবি করা হচ্ছে। কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের সফল হামলার পর ইসরায়েলের ওপর জোর করে যুদ্ধবিরতি চাপিয়ে দেওয়া হয়েছে বলে সম্প্রচার মাধ্যমটি জানায়। এর আগে ইরান ও ইসরায়েল একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে দুই দেশই চুপ। চ্যানেলটির এক ঘোষণায় বলা হয়, হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামাতে মিনতি করেন। একথা সরাসরি সম্প্রচারে পড়ে শোনান উপস্থাপক। আরও বলা হয়, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC দেশের সম্মান রক্ষায় সাহসিকতার পরিচয় দিয়েছে। একই সঙ্গে ইরানি জনগণের প্রতিরোধের প্রশংসা করা হয়। ইরানি টিভির এই দাবি নিয়ে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। এতে নিহত হয়েছেন অন্তত 3 জন। মঙ্গলবার সকালে এ পরিস্থিতির মধ্যে আবারও যুদ্ধবিরতির প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, আমাদের B-2 বোমারু বিমানের পাইলটদের এবং সেই অভিযানের সঙ্গে যুক্ত সবার প্রতিভা সাহস ছাড়া আমরা আজকের চুক্তি করতে পারতাম না। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বোমা হামলার কথা উল্লেখ করে তিনি আরও লেখেন, একটি নির্দিষ্ট এবং অত্যন্ত বিদ্রুপাত্মক উপায়ে সন্ধ্যার শেষের দিকে সেই নিখুঁত আঘাত সব পক্ষকে একত্রে বৈঠকে বসায় এবং চুক্তিটি সম্পন্ন হয়। যখন ইরান ইসরায়েলের দিকে বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, তখন ট্রাম্প এই বিবৃতিটি পোস্ট করেন। তবে তার পোস্টে নতুন ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে কোনো মন্তব্য নেই। ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র 6টি বাংকার বিধ্বংসী বোমা ফেলার আগেই সেখানে থাকা 400 কেজি ইউরেনিয়াম সরানো হয়েছিল। এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। মার্কিন সংবাদ মাধ্যম ABC নিউজের কাছে এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। ইরানের 3 পারমাণবিক স্থাপনায় বোমা নিক্ষেপের পর থেকে হদিস মিলছে না 400 কেজি ওজনের ইউরেনিয়াম, যা ওই 3 স্থাপনাতে মজুদ ছিল। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেছেন, এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে 10টি পারমাণবিক বোমা তৈরি করা যায়। গুঞ্জন রটেছে, এরই মাঝে পারমাণবিক বোমা তৈরির কাজও শুরু করেছে ইরান। ওই ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। পারমাণবিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে হলে এটি প্রায় 90% পর্যন্ত সমৃদ্ধ করা প্রয়োজন। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হদিস নামেলা ইউরেনিয়ামকে ইরানের জন্য শক্তিশালী দর কষাকষির অস্ত্র হিসেবে বিবেচনা করা হচ্ছে, বিশেষ করে তারা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনায় ফিরতে চায়। কেবল যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলি কর্মকর্তারাও একাধিকবার দ্য নিউ ইয়র্ক টাইমসের কাছে দাবি করেছে, গত রোববার ফোর্দো, নাতানজো ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার আগেই গোপন জায়গায় 400 কেজি ওজনের ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে ইরান সরকার। যুক্তরাষ্ট্রের হামলার আগে স্যাটেলাইটের মাধ্যমে তোলা ছবিতে দেখা যায়, ফোর্দো পারমাণবিক স্থাপনার বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 16টি ট্রাক। এই স্থাপনা পাহাড়ের ভেতরে তৈরি করা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলা থেকে এটিকে সুরক্ষিত বলে মনে করা হয়।
হামলার পর স্যাটেলাইট ছবিতে দেখা গেছে বাংকার বিধ্বংসী বোমার আঘাতে ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তবে তার বাইরে কয়েকদিন আগে যে ট্রাকগুলো দাঁড়িয়ে ছিল সেগুলোর কোনো অস্তিত্ব নেই। ওইসব ট্রাকের মাধ্যমে ঠিক কি সরানো হয়েছে এবং কোথায় সরানো হয়েছে তা এখনো জানা যায়নি। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকর্তাদের দৃঢ় বিশ্বাস ইরানের প্রাচীন রাজধানী ইস্পাহানের কাছে ভূগর্ভস্থ আরেক গুদামে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন, পারমাণবিক স্থাপনা ফোর্দো সর্বশেষ পরিদর্শন করা হয়েছিল ইরানে ইসরায়েলের হামলা শুরুর 1 সপ্তাহ আগে। গত সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে গ্রোসি বলেছিলেন যত দ্রুত সম্ভব ফোর্দো পরিদর্শনের কাজ আবার শুরু করা জরুরি। তিনি সতর্ক করে এও বলেন, ইরান ইসরায়েলের চলমান সংঘাত এই জরুরি কাজটি আরও বিলম্বিত করেছে। একই সঙ্গে ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনাও ক্ষীণ করেছে। এদিকে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, পারমাণবিক কর্মসূচির ওপর হওয়া ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে ইরান, তা পুনরায় চালুর পরিকল্পনা নিচ্ছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভে এমন খবর জানান তিনি। ইরানের মেহর সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে মোহাম্মদ ইসলামি বলেন, আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং বর্তমানে যেসব স্থানে ক্ষতি হয়েছে সেগুলোর মূল্যায়ন করছি। তিনি আরও বলেন, পূর্বেই পুনরুদ্ধারের প্রস্তুতি নেওয়া হয়েছিল এবং আমাদের পরিকল্পনা হলো যাতে উৎপাদন বা সেবায় কোনো ব্যাঘাত না ঘটে। কেন ইরানকে হারানো ইসরায়েলের জন্য প্রায় অসম্ভব? একদিকে ইসরায়েলি মিসাইল উড়ে এসেছে ইরানে, অন্যদিকে ইরানি মিসাইল আছড়ে পড়েছে আইডিএফ ও মোসাদের দফতরে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও উভয় দেশ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েছে। এর মধ্যেই ইরান জোর দিয়ে বলছে তাদের হারানো ইসরায়েলের পক্ষে এক প্রকার অসম্ভব। কিন্তু কেন? বিশেষজ্ঞরা এমন 7টি কারণ উল্লেখ করেছেন যার জন্য ইরানকে পরাজিত করা ইসরায়েলের পক্ষে খুবই কঠিন। হরমুজ প্রণালী। দক্ষিণ ইরানের সীমান্ত ঘেঁষা হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। মাত্র 33 কিলোমিটার চওড়া এই পথ দিয়েই বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। এর গুরুত্ব এতটাই যে বিশ্লেষকরা এটিকে পৃথিবীর রক্তনালী বলে থাকেন। এই প্রণালীর আশপাশের 7টি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে, যা তাদের এক অনন্য ভূ রাজনৈতিক শক্তি এনে দিয়েছে। ইরান ইতোমধ্যে এই জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, যা পশ্চিমা দেশগুলোকে রীতিমতো আতঙ্কিত করে তুলেছে। এই প্রণালী বন্ধ হলে বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে, যা ইরানকে একটি শক্তিশালী দর কষাকষির ক্ষমতা এনে দিয়েছে। ব্যালিস্টিক ও ড্রোনের অপ্রতিরোধ শক্তি। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এর মানে হলো শুধু ইসরায়েল নয়, ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে ইরানি মিসাইল। এছাড়া ইরান সস্তায়, শক্তিশালী ও কার্যকর ড্রোন বানিয়ে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকৃতি ইরানের দুর্গ। পাহাড় ও মরুভূমি, প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর ইরান যেন নিজেই এক দুর্ভেদ্য দুর্গ। পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে জাগ্রস পর্বতমালা দেশটিকে রক্ষা করে চলেছে। এই পাহাড় এতটাই দুর্গম যে ওই দিক থেকে হামলা প্রায় অসম্ভব। উত্তরেও রয়েছে প্রতিরক্ষামূলক আলবর্জ পর্বতমালা। অন্যদিকে ইরানের রয়েছে মূল্যবান খনিজ সম্পদ, যেমন ইউরেনিয়াম, সোনা, রূপা আর দস্তা। পাহাড় পেরিয়ে কেউ ইরানে ঢুকতে পারলেও সামনে পড়বে লুত মরুভূমি, যা পৃথিবীর অন্যতম ভয়ানক গরম জায়গা। তাই এই অঞ্চল দিয়ে সৈন্য ও রসদ পাঠানো কার্যত অসম্ভব। প্রকৃতি নিজেই ইরানের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যূহ। বিশ্বস্ত মিত্রদের সমর্থন। ইরানের সঙ্গে রাশিয়া ও চীনের সম্পর্ক বেশ ভালো। রুশ গোয়েন্দা বাহিনী ইরানকে অনেকটাই সাহায্য দেয়, যা তাদের সামরিক সক্ষমতাকে আরো বাড়িয়ে তোলে। সম্প্রতি চীনও এই বিষয়ে মুখ খুলেছে, যা ইরানের আন্তর্জাতিক অবস্থানকে আরো শক্তিশালী করেছে।
তেলের অফুরন্ত ভাণ্ডার। বিশ্বে মোট উৎপাদিত তেলের একটি বড় অংশ ইরান উৎপাদন করে। ইরানের তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ যথাক্রমে বিশ্বের মোট রিজার্ভের 10 ও 15%। এই বিশাল মজুদ তাদের অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অন্য অনেক দেশের থেকে এগিয়ে রেখেছে। এটি তাদের উপর চাপ সৃষ্টি করা কঠিন করে তোলে, কারণ বিশ্বের জ্বালানি বাজারে ইরানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছায়াযুদ্ধের শক্তিশালী জাল। ইরানের একটি বড় শক্তি হলো তার প্রক্সি জাল। ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ার প্রতিরোধ গোষ্ঠী, ইরাকের প্রতিরোধ গোষ্ঠী এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থন দিয়ে থাকে ইরান। এই নেটওয়ার্কের উপর নির্ভর করে ইরান ইসরায়েলের মতো দেশের উপর চাপ বাড়াতে পারে। এটি ইরানকে সরাসরি যুদ্ধে না জড়িয়েও বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তারের সুযোগ দেয়, যা তাদের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। 3 মহাদেশের সংযোগস্থলে কৌশলগত অবস্থান। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা, এই 3টি মহাদেশের সংযোগস্থলে ইরানের অবস্থান। দেশটির রয়েছে 3টি গুরুত্বপূর্ণ জলসীমা: উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। গত 500 বছর ধরে একই সীমান্ত নিয়ে টিকে রয়েছে দেশটি। পৃথিবীর এমন কোন শক্তি নেই যারা ইরানকে দখল করতে চায়নি, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে এই ভৌগোলিক অবস্থানের জন্যই। এই কৌশলগত অবস্থান ইরানকে এক অজেয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল সংঘাত ক্রমেই নতুন মোড় নিচ্ছে। এবার ইরানের শীর্ষ সামরিক জেনারেল সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে হুঙ্কার দিয়েছেন। নেতানিয়াহুকে নতজানু না করা পর্যন্ত অভিযান চলবে, ইরানের শীর্ষ জেনারেলের অঙ্গীকার। 23 জুন একটি ভিডিও বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ঘোষণা করেছেন, ইসরায়েলি সরকারের বিরুদ্ধে তাদের পূর্ণ শক্তির সাথে প্রতিশোধমূলক অভিযান নিরবিচ্ছিন্নভাবে চলবে, যতক্ষণ না বেনিয়ামিন নেতানিয়াহু পূর্ণ অসহায় হয়ে পড়েন। এই ঘোষণা অপারেশন ট্রু প্রমিস 3 এর 21তম পর্ব শুরু হওয়ার পরপরই এসেছে, যা ইরানের দৃঢ় সংকল্পের ইঙ্গিত দেয়। মেজর জেনারেল মুসাভি স্পষ্ট জানিয়েছে যে ইসরায়েলি সরকার এবং যুক্তরাষ্ট্রের দ্বারা সংঘটিত অপরাধ উত্তরহীন থাকবে না, শত্রুপক্ষ যতই ক্ষতি করুক না কেন। তিনি বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আমেরিকান আগ্রাসনের কথা উল্লেখ করেছেন, যাকে তিনি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তার মতে এই অপরাধমূলক কাজের প্রকৃতি প্রতিক্রিয়া ছাড়া থাকবে না, ট্রাম্পের হস্তক্ষেপ এবং নেতানিয়াহুর ব্যর্থ প্রক্সি। মেজর জেনারেল মুসাভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধে অংশগ্রহণের তীব্র সমালোচনা করেছেন। তিনি ট্রাম্পের এই পদক্ষেপকে ইহুদিবাদী শাসন ব্যবস্থা, বিশেষ করে নেতানিয়াহুকে উদ্ধারের জন্য একটি মরিয়া প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। মুসাভির মতে নেতানিয়াহু এই অঞ্চলে আমেরিকার ব্যর্থ প্রক্সি। তিনি বলেন, ট্রাম্প পরাজয়ের ভারে নেতানিয়াহুর পতন প্রত্যক্ষ করার পর এই বেপরোয়া কাজের মাধ্যমে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার সিদ্ধান্ত নেন। ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন বোমারু বিমান ইরান জুড়ে 3টি পারমাণবিক স্থাপনা ইস্পাহান, নাতানস এবং ফোর্দো লক্ষ্য করে হামলা চালায়। এই হামলা ইরানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এর আগে 13 জুন থেকে ইসরায়েলি শাসন ব্যবস্থার আগ্রাসন শুরু হয়েছিল, যার প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী ট্রু প্রমিস 3 এর অধীনে প্রতিশোধমূলক অভিযান শুরু করে। ইরান ইসরায়েলি সরকার ও তার সামরিক অবকাঠামোর উপর প্রচণ্ড আঘাত হানে। ইরানি কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন, আমেরিকান আগ্রাসন শাস্তি ছাড়াই পার পাবে না। নেতানিয়াহুকে কি সত্যিই নতজানু করা সম্ভব? ইরানের শীর্ষ জেনারেলের এই অঙ্গীকার কি কেবল কথার কথা, নাকি এর পেছনে সত্যিকারের সামরিক পরিকল্পনা আছে? নেতানিয়াহুকে পূর্ণ অসহায় না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার একদিকে যেমন ইরানের দৃঢ়তা প্রকাশ করে, অন্যদিকে তেমনি এই অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী অস্থিরতার ইঙ্গিত দেয়। ইরানের অভিজাত ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে ঢুকে গেছে এবং ইরানের ভূমির পবিত্রতা নষ্ট করেছে। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে এই মুখপাত্র আরো বলেন, এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী আর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে। ইব্রাহিম বলেন, যুক্তরাষ্ট্রকে জোরালো, দুঃখজনক ও অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে।
মিস্টার ট্রাম্প, আপনি জুয়ারি, আপনি এই যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু আমরাই এটি শেষ করব। গত 13ই জুন ইসরায়েল বিনা উস্কানিতে হামলা চালালে ইরানও তার জবাব দিয়েছে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে। সামরিক বিশ্লেষকেরা বলছেন, এই হামলায় ইরান তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেনি, তবুও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এর 10টি প্রধান বৈশিষ্ট্য রয়েছে। ইসরায়েল যখন 13ই জুন ইরানের ওপর হামলে পড়ল, ইরান তখন জবাব দিল পাল্টা ক্ষেপণাস্ত্র দিয়ে। সবাই ভেবেছিল এবার বুঝি ইরান তার সব বাঘা বাঘা ক্ষেপণাস্ত্র নামাবে, কিন্তু না। সামরিক বিশ্লেষকদের ধারণা, ইরান তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলো নাকি এখনো ব্যবহারই করেনি। অবাক হচ্ছেন? আরো অবাক হবেন যখন শুনবেন এত কিছুর পরও ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি সফল হতে পারেনি। এর পেছনে আছে ইরানের এক দারুণ কৌশল, যার 10টি বৈশিষ্ট্য ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। রাত দিনের হামলা, গোলক ধাঁধা। ইরান দিনের বেলায় যেমন হামলা চালাচ্ছে, রাতের বেলায়ও তেমনি। কোনো নির্দিষ্ট সময় নেই। এতে ইসরায়েলিরা গুছিয়ে ওঠারই সুযোগ পাচ্ছে না, সবসময় থাকছে এক ধরনের উদ্বেগের মধ্যে। কখন কি হয় বলা মুশকিল। আসল নকলের খেলা। ইরান ভুয়া আক্রমণের সঙ্গে আসল হামলার এমন একটি সমন্বয় ঘটাচ্ছে যে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাগুলো রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়ছে। কোনটা আসল আর কোনটা নকল সেটা বুঝতেই তাদের ঘাম ছুটে যাচ্ছে। প্রাণঘাতী অস্ত্রের বৈচিত্র্য। শুধু ক্ষেপণাস্ত্র নয়, ইরান ব্যবহার করছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আত্মঘাতী ড্রোন সহ বিভিন্ন ধরনের মারণাস্ত্র। এতে ইসরায়েলের জন্য আক্রমণের ধরন বোঝা এবং প্রতিরোধ করা আরো কঠিন হয়ে দাঁড়িয়েছে। বুড়ো আঙুল দেখিয়ে লক্ষ্যে। ইসরায়েলের থার্ড আয়রন ডোম ও ডেভিড স্লিং এর মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ঠিকই লক্ষ্যে আঘাত হানছে। এতে ইসরায়েল বুঝে গেছে তাদের নিরাপত্তার নিশ্চয়তা আসলে কতটা ঠুনকো। থামছে না হামলা, বদলাচ্ছে কৌশল। ইরান থেমে থেমে বিভিন্ন ধরনের আরো অপ্রত্যাশিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য এক বিশাল চ্যালেঞ্জ। তারা বুঝতেই পারছে না এরপর কি আসবে আর কোথা থেকে আসবে। লক্ষ্যবস্তুতে চমক। ইরান শুধু সামরিক ঘাঁটিতে নয়, ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানছে, যা ইসরায়েলি সেনাবাহিনীকে বারবার বিস্মিত করছে। তাদের ধারণা ছিল ইরান শুধু নির্দিষ্ট কিছু জায়গায় হামলা চালাবে, কিন্তু ইরানের কৌশল ভিন্ন। সীমানা ছাড়িয়ে হামলা। হামলার পরিসীমা কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নেই। ইসরায়েলের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব জায়গাতেই ইরান হামলা চালাচ্ছে। এতে ইসরায়েলের কোনো স্থানই আর নিরাপদ মনে হচ্ছে না। ডেটা ব্যাংকের জাদু। ইরানের হাতে রয়েছে লক্ষ্যবস্তুর একটি বিশাল ডেটা ব্যাংক। এর মাধ্যমে তারা সামরিক ঘাঁটি, তেল শোধনাগার সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিখুঁতভাবে আঘাত হানতে পারছে। এটা যেন জাদুর মতো কাজ করছে। সতর্কবার্তা কিন্তু শঙ্কা। ইরান বারবার সতর্ক করে দিয়েছে ইসরায়েলের কোন স্থানই আর নিরাপদ নয়। এই সতর্কবার্তা একদিকে যেমন ইরানকে আত্মবিশ্বাসী দেখাচ্ছে, তেমনি ইসরায়েলের মধ্যে জন্ম দিচ্ছে গভীর শঙ্কার। তুরুপের তাস এখনো পকেটে। ইরানের বেশ কয়েকটি নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এখনো নাকি ব্যবহারই করা হয়নি। এর মানে হলো ভবিষ্যতেও ইসরায়েলের বিরুদ্ধে চমকে দেওয়ার মতো আরো বড় হামলা হতে পারে। ইরান যেন তার তুরুপের তাস এখনো পকেটে রেখেই খেলা চালাচ্ছে। ইরানের গাইডেড মিসাইল ইসরায়েলের আয়রন ডোম ভেদ করে। ফার্স্ট নিউজ এজেন্সি অনুসারে ইসরায়েলের উপর সাম্প্রতিক আক্রমণে ইরান প্রথমবারের মতো একটি গাইডেড মিসাইল ব্যবহার করেছে। প্রতিবেদনে ক্ষেপণাস্ত্রটিকে হাজ কাসিম হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার নামকরণ করা হয়েছে প্রয়াত কুদস ফোর্স কমান্ডার কাসেম সোলাইমানির নামে। ফার্সের মতে হাজ কাসেম ক্ষেপণাস্ত্রের পাল্লা 1400 কিলোমিটার এবং ওজন 7 টন। এই ক্ষেপণাস্ত্রটি 500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে এবং ম্যাক 12 গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদের মতে ক্ষেপণাস্ত্রটি মার্কিন নির্মিত থার্ড এবং প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়াতে ডিজাইন করা হয়েছে। স্কাই নিউজ আরবির একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ক্রম প্রতিরক্ষা ব্যবস্থার বাধা দেওয়ার ক্ষমতা হ্রাস করে। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, নতুন হামলায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলি 2024 সালের এপ্রিল এবং অক্টোবরে ইসরায়েলে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলির মতো।
একজন সামরিক কর্মকর্তা টাইমস অফ ইসরায়েলকে বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলি এমন কিছু নয় যে আমরা আটকাতে জানি না, ঢিল মারলে পাটকেল খেতে হয়। এখন ইরান ইসরায়েলের জ্বালানি কেন্দ্রগুলিকে টার্গেট করেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC 15 জুন বলেছে যে তেহরান ইসরায়েলি যুদ্ধ বিমানগুলির জ্বালানি সরবরাহের জন্য ব্যবহৃত স্থানগুলিতে হামলা চালিয়েছে। যুদ্ধ বিমানের জ্বালানি উৎপাদনকারী স্থাপনা এবং ইসরায়েলি সরকারের জ্বালানি সরবরাহ কেন্দ্রগুলিকে অসংখ্য ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে, IRGC জানিয়েছে। ইরানের বিরুদ্ধে যদি আক্রমণ অব্যাহত থাকে তবে ইরানি সশস্ত্র বাহিনীর আক্রমণাত্মক অভিযান আরো তীব্র এবং আরো বিস্তৃতভাবে অব্যাহত থাকবে বলছে তেহরান। ইরানি সংবাদ মাধ্যম দাবি করেছে যে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তৃতীয় মার্কিন নির্মিত ইসরায়েলি F-35 স্টেলথ ফাইটার জেট ভূপাতিত করেছে, যদিও কোনো প্রমাণ বা ফুটেজ প্রকাশ করা হয়নি। তেহরান টাইমস অনুসারে ইরানি সেনাবাহিনী জানিয়েছে অভিযানের সময় F-35 পাইলট পশ্চিম ইরানের আকাশে পালিয়ে গিয়েছিলেন এবং তাকে আটক করা হয়েছিল। এদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 সদস্যকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ইরান। আল জাজিরা প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, এই 2 ব্যক্তি আল বোর্জ প্রদেশে বিস্ফোরক এবং বৈদেশিক সরঞ্জাম বানানোর সময় ধরা পড়েছেন। ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের ছায়া যুদ্ধে লিপ্ত ইরান এর আগেও বহুবার মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে অনেক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ও মৃত্যুদণ্ড দিয়েছে। বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি ব্যাহত করতে নাশকতা বা হত্যা চেষ্টায় জড়িত থাকার অভিযোগে তাদের শাস্তি দেওয়া হয়েছে। 13 জুন ইরানে আক্রমণ শুরু করে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হামলার ধ্বংসাত্মক জবাব দিতে সেদিন সন্ধ্যায় দূরপাল্লার শত শত ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তেহরান দাবি করেছে তারা ইসরায়েলের সামরিক শিল্প কেন্দ্রগুলিতে হামলা চালিয়েছে, যেগুলো ক্ষেপণাস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম তৈরি করে। ইসরায়েলে ভেঙে পড়া ঘরবাড়ি ও বাড়িতে মানুষ আটকে পড়ায় উদ্ধারকারী দল তৎপরতা চালায়। জেরুজালেম ও তেল আবিবেও বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুরো ইসরায়েল জুড়ে ইরানের হামলা। ইরান নতুন ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবকে পুড়িয়ে দিয়েছে। সাইরেন ও ধ্বংস। ইসরায়েলের বিরুদ্ধে প্রথমবারের মতো হজ কাসেম ক্ষেপণাস্ত্রের খেলা দেখালো ইরান। ইরানের কাছে ইসরায়েল তৃতীয় মার্কিন নির্মিত F-35 জেট হারিয়েছে। আরেক পাইলট আটক। সংঘর্ষ। ইরানের প্রাণঘাতী ড্রোন বনাম ইসরায়েলের অ্যাপাচি আক্রমণকারী চপার। 2 চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে টানা তৃতীয় দিনে প্রবেশের সাথে সাথে ইরান 15 জুন ভোরে ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। অপারেশন ট্রু প্রমিস 3 এর একটি নতুন ঢেউ শুরু হয়। ইরানের রাষ্ট্রীয় টিভি ইসরায়েলের উপর আক্রমণ শুরুর ঘোষণা দেওয়ার সময় ইসরায়েলি আকাশ তেহরানের ক্ষেপণাস্ত্রে আলোকিত হওয়ার সরাসরি ফুটেজ সম্প্রচার করেছে। ইসরায়েল জানিয়েছে সন্ধ্যা এবং রাতের মধ্যে ইরান থেকে একাধিক লক্ষ্যবস্তুতে 2টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ওয়াইনেট অনুসারে লক্ষ্যবস্তুগুলির মধ্যে ছিল তামরা, বাতিয়াম এবং রেহোবোট। প্রতিটি ব্যারেজে 35 থেকে 50টি ক্ষেপণাস্ত্র বহন করার কথা রয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করেছে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র এবং ডজন ডজন মনুষ্যবিহীন বিমান UAV প্রতিহত করা হয়েছে। জেরুজালেম এবং তেল আবিব জুড়ে বিমান হামলার সাইরেন এবং গর্জন প্রতিধ্বনিত হয়েছিল, যার ফলে আক্রমণের সময় লক্ষ লক্ষ লোক আশ্রয় কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হয়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী এক্সে লিখেছে যে কয়েক ডজন শহর এবং সম্প্রদায় জুড়ে লক্ষ লক্ষ লোক সাইরেন বাজানোর সাথে সাথে আশ্রয়ের জন্য ছুটে যাচ্ছিল। তেল আবিবের কাছে রামাত গান শহরে AFP ছবিতে ইরানের প্রথম আক্রমণের পর ধ্বংসস্তূপে ভরা ভবন, ধ্বংসপ্রাপ্ত যানবাহন এবং রাস্তাঘাট দেখা গেছে। ইরানের সরকারি আরবি সংবাদ সংস্থা রকেট ইমোজি সহ রিপোর্ট করেছে তেল আবিব জ্বলছে। ইসরায়েলি জরুরি পরিষেবা অনুসারে রাতভর ইরানি হামলায় কমপক্ষে 8 জন নিহত হয়েছে। ম্যাগেন ডেভিড আদমের একজন মুখপাত্র চ্যানেল 12 কে জানিয়েছেন ইরানের হামলার প্রায় 200 জন আহত হয়েছেন এবং 35 জন নিখোঁজ রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নতুন করে দফায় দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ছোড়ার খবর জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশ জুড়ে বেশ কয়েকটি এলাকায় সতর্কতা সাইরেন বেজে উঠেছে। 13 জুন ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। তাদের দাবি ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা হারায় সেই লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছে।
দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলায় উভয় পক্ষেই বেসামরিক নাগরিক নিহতের ঘটনা ঘটেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের হামলা চলতে থাকলে তাদেরকে আরো কঠোর জবাব দেওয়া হবে। ওদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের হামলায় ইসরায়েলি নাগরিকদের মৃত্যুর জন্য তেহরানকে চরম মূল্য দিতে হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা IRN এর বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, তেহরানে একাধিক গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে ইসরায়েলি সম্পৃক্ত নাশকতাকারীরা। এর কিছুক্ষণ পর ইসরায়েলের দিকে লক্ষ্য করে অন্তত 50টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় এবার যোগ হয়েছে আরো চাঞ্চল্যকর খবর। ইরান দাবি করছে তারা ইসরায়েলের সবচেয়ে অত্যাধুনিক এবং তথাকথিত অদৃশ্য F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। শুধু তাই নয়, তেহরান 2 ইসরায়েলি পাইলটকে আটক করারও দাবি করছে। যদি এই দাবি সত্য হয়, তবে এটি ইসরায়েলের সামরিক সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান প্রযুক্তির জন্য এক বিরাট ধাক্কা। ইরানের চাঞ্চল্যকর দাবি, 3টি F-35 ধ্বংস, 2 পাইলট আটক। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তেহরান এবং তেল আবিবের মধ্যে চলমান গুলি বিনিময়ের মধ্যে তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি সরকারের আরো একটি 5ম প্রজন্মের F-35 যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। ইরানের সামরিক বাহিনীর জনসংযোগ অফিস শনিবার জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী দেশের পশ্চিমাঞ্চলে ইসরায়েলি সরকারের আরেকটি F-35 যুদ্ধ বিমান সফলভাবে আঘাত করে ধ্বংস করেছে। পাইলটের ভাগ্য অজানা এবং বর্তমানে তদন্তাধীন বলে জানানো হয়েছে। এই খবর আরো চাঞ্চল্যকর হয়ে ওঠে যখন ইরান দাবি করে দুদিনে তারা মোট 3টি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে। শুক্রবার ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী 2টি F-35 যুদ্ধ বিমান এবং ইসরায়েলি সরকারের একাধিক ড্রোন সফলভাবে ভূপাতিত করার একদিন পরেই এই দাবিটি প্রকাশিত হলো। তেহরান টাইমসের খবরে বলা হয়েছে, 3 যুদ্ধ বিমানের পাইলটের মধ্যে একজন নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। অন্য 2 জন ইরানের হেফাজতে রয়েছে বলেও দাবি করা হয়েছে। এই F-35 যুদ্ধ বিমানগুলো লাইটনিং নামে পরিচিত, যা আমেরিকান মহাকাশ নির্মাতা লকহিড মার্টিন দ্বারা তৈরি করা হয়েছে। এগুলোকে তাদের শ্রেণীর সবচেয়ে উন্নত বলে মনে করা হয় এবং রাডার শনাক্তকরণ এড়াতে ডিজাইন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অনুমোদিত কয়েকটি দেশের মধ্যে ইসরায়েল একটি, যারা এই অত্যাধুনিক 5ম প্রজন্মের স্টেলথ ফাইটার পরিচালনা করে। F-35 নামে ইসরায়েলের কাস্টমাইজড সংস্করণটি ইসরায়েলি দখলদার সেনাবাহিনীকে বাধা বা ট্র্যাকিং এর ঝুঁকি কম রেখে গভীর অনুপ্রবেশ মিশন পরিচালনা করতে দেয়। তাহলে কিভাবে ইরান এই বিমানগুলো ভূপাতিত করলো? এটি কি ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভাবনীয় উন্নতি প্রমাণ, নাকি F-35 প্রযুক্তির দুর্বলতা? ইরানের এই দাবি, বিশেষ করে F-35 এর মতো অত্যাধুনিক স্টেলথ যুদ্ধ বিমান ভূপাতিত করা এবং পাইলটদের আটকের ঘটনা অপ্রত্যাশিত। এতদিন পর্যন্ত F-35 কে কার্যত অপ্রতিরোধ্য বলে মনে করা হতো। যদি ইরানের এই দাবি সত্য হয়, তাহলে এর 2টি দিক থাকতে পারে। 1, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অভাবনীয় উন্নতি। হয়তো ইরান এমন কোন নতুন প্রযুক্তি বা কৌশল তৈরি করেছে যা F-35 এর স্টেলথ ক্ষমতাকে অকার্যকর করতে সক্ষম। এটি একটি গেম চেঞ্জার হতে পারে। 2, F-35 এর সীমাবদ্ধতা। সম্ভবত F-35 যুদ্ধ বিমান তার স্টেলথ ক্ষমতা থাকা সত্ত্বেও কিছু পরিস্থিতিতে অরক্ষিত, যা ইরান কাজে লাগিয়েছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যকে গুরুতরভাবে প্রভাবিত করতে পারে। যদি ইসরায়েল তাদের সবচেয়ে উন্নত যুদ্ধ বিমান হারায় এবং পাইলটরা আটক হয়, তবে এটি তাদের সামরিক মনোবল এবং কৌশলগত সক্ষমতার উপর বড় ধরনের প্রভাব ফেলবে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন যুদ্ধের দামামা। একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল। এমন উত্তেজনার পারদের মধ্যেই ইসরায়েলের সামরিক বাহিনী এক চাঞ্চল্যকর তথ্য স্বীকার করেছে। রিপোর্ট টাইমস অফ ইন্ডিয়ার। তারা জানিয়েছে, ইরানের হামলার আগে তাদের অত্যাধুনিক সতর্কতা ব্যবস্থা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই ঘটনায় ইসরায়েলিদের মধ্যে যেমন ক্ষোভ সৃষ্টি করেছে, তেমনি আন্তর্জাতিক মহলেও প্রশ্ন উঠেছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। অন্ধকারে ইসরায়েলিরা সাইরেন বাজলেও কিন্তু সতর্কবার্তা কই? ঘটনার সূত্রপাত হয় যখন মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। প্রচন্ড বিস্ফোরণে কেঁপে ওঠে তেল আবিব সহ বিস্তীর্ণ অঞ্চল। কিন্তু চমকপ্রদ ব্যাপার হলো, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বিস্ফোরণের আগে তারা কোনো ধরনের পূর্ব সতর্কতা পাননি। তাদের অভিযোগ, বিস্ফোরণের শব্দ শোনার পর কেবল বিমান হামলার সাইরেন বেজেছে, যার কোনো উপযোগিতা ছিল না। আমরা কেবল বিস্ফোরণের শব্দ শুনেছি, তারপর সাইরেন বেজেছে, বলেছিলেন এক আতঙ্কিত ইসরায়েলি নাগরিক।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছে। তারা জানিয়েছে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই সতর্কতা ব্যবস্থার ত্রুটি নিয়ে গভীর তদন্ত শুরু হয়েছে। এই ঘটনা শুধু একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয়, বরং ইসরায়েলি জনগণের নিরাপত্তার বিষয়ে বড় ধরনের উদ্বেগ জন্ম নিয়েছে। মেসার ইসের প্রথম পরীক্ষা নাকি প্রথম ব্যর্থতা? এই হামলার ঘটনায় ইসরায়েলের নতুন ব্যক্তিগত বার্তা প্ল্যাটফর্ম হিব্রুতে, যা মেসার ইসি নামে পরিচিত, সেটির প্রথম পূর্ণাঙ্গ ব্যবহার হয়েছিল। এই সিস্টেমটি মোবাইল ফোনে সরাসরি সতর্কতা পাঠানোর জন্য সেল ব্রডকাস্ট প্রযুক্তি ব্যবহার করে। এর বিশেষত্ব হলো এটি কাজ করার জন্য কোনো অ্যাপ, ইন্টারনেট বা সাইন আপের প্রয়োজন নেই। হুমকিপ্রাপ্ত এলাকার কাছাকাছি থাকা ফোনে স্বয়ংক্রিয়ভাবে একটি উচ্চস্বরের ও স্বতন্ত্র জরুরি সুরের সঙ্গে বার্তাটি প্রদর্শিত হওয়ার কথা। গত 17 এপ্রিল ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হুমকির সময় এই সিস্টেমটি একটি আংশিক পরীক্ষা করা হয়েছিল। সেই পরীক্ষায় এটি কার্যকর বলে মনে করা হয়েছিল, কিন্তু শনিবারের হামলায় দেখা গেল এর অনেক ফাঁকফোকর। হাজার হাজার ইসরায়েলি কোনো সতর্কবার্তা পাননি, যা এই নতুন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। কেন ব্যর্থ হলো এই অত্যাধুনিক ব্যবস্থা? আইডিএফ এখন চুলচেরা বিশ্লেষণ করছে কেন এমনটা হলো। তারা খতিয়ে দেখছে এটি কি শুধুই কোনো কারিগরি ত্রুটি, নাকি এর পেছনে মানবিক ভুল দায়ী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যা তদন্ত করা হচ্ছে তা হলো ব্যাপক রকেট হামলা কি সিস্টেমের ধারণ ক্ষমতাকে অতিরিক্ত চাপিয়ে দিয়েছে, অর্থাৎ একসঙ্গে এত বেশি বার্তা পাঠানোর চেষ্টা করায় সিস্টেম কি আর কাজ করতে পারেনি। সামরিক কর্মকর্তার প্রতিশ্রুতি দিয়েছেন যে তদন্ত শেষ হওয়ার পর তারা বিস্তারিত ফলাফল প্রকাশ করবেন। এই ঘটনার জেরে ইসরায়েলি সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি হয়েছে। ইসরায়েলিরা জানতে চায় তাদের নিরাপত্তার জন্য যে কোটি কোটি টাকা খরচ করে অত্যাধুনিক ব্যবস্থা তৈরি করা হয়েছে তা কেন চরম মুহূর্তে তাদের রক্ষা করতে পারল না। এই ব্যর্থতা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো উন্মোচন করে দিয়েছে। একই সাথে একটি ইঙ্গিত দিয়েছে আধুনিক যুদ্ধে শুধুমাত্র অত্যাধুনিক প্রযুক্তি থাকলে হয় না, সেগুলোর সঠিক এবং নিরবিচ্ছিন্ন কার্যকারিতাও নিশ্চিত করতে হয়। ইরানের ক্ষেপণাস্ত্রের কোপে ইসরায়েলের বৈজ্ঞানিক গর্ব ধূলিসাৎ। মোসাদের গোপন আঁতুড় ঘর কি ধ্বংসস্তূপ? তেল আবিবের দক্ষিণে অবস্থিত বিখ্যাত ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স। একসময় ইসরায়েলের বৈজ্ঞানিক শক্তি ও গর্বের প্রতীক। মোসাদের সঙ্গে যাদের সম্পর্ক ছিল নিবিড়, আজ সেটি শুধুই ধোঁয়া আর ধ্বংসস্তূপের স্তূপ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এই ব্রেইন চাইল্ড যে ভয়াবহ আঘাত পেয়েছে তা ইসরায়েলের সামরিক ও বৈজ্ঞানিক সক্ষমতার জন্য এক অশনি সংকেত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের এই ব্রেইন চাইল্ড যে ভয়াবহ আঘাত পেয়েছে তা ইসরায়েলের সামরিক ও বৈজ্ঞানিক সক্ষমতার জন্য এক অশনি সংকেত। ইসরায়েলের অমূল্য সম্পদ ছাই। রেহভাট শহরের এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ইসরায়েলি সামরিক বাহিনী এবং মোসাদ গোয়েন্দা সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এলবিট সিস্টেমের মতো বিশ্বের শীর্ষস্থানীয় অস্ত্র প্রস্তুতকারকের সঙ্গে তাদের অংশীদারিত্ব ছিল চোখে পড়ার মতো। কিন্তু শনিবার ভোরের সেই হামলা যেন ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সের হৃৎপিণ্ড লক্ষ্য করেই করা হয়েছিল। ইসরায়েলি গণমাধ্যমও স্বীকার করেছে এই হামলা দুর্ঘটনাজনক নয়। পদার্থবিদ্যা, জৈব প্রযুক্তি, এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার মতো অত্যাধুনিক গবেষণার কেন্দ্র ছিল এটি। ইসরায়েলি বিশেষজ্ঞরা এই ধ্বংসযজ্ঞকে বিপর্যয়কর বলে অভিহিত করেছেন। পরীক্ষাগার থেকে শুরু করে সম্পূর্ণ ভবন সবই এখন ধ্বংসস্তূপে পরিণত। সংবেদনশীল যন্ত্রপাতি, বিরল জৈবিক উপকরণ এবং কয়েক দশকের অগ্রণী গবেষণা সবকিছুই চোখের পলকে শেষ। এক সময় যা ইসরায়েলের বৈজ্ঞানিক গর্বের প্রতিনিধিত্ব করত, আজ তা কেবল ছাই আর ধ্বংসাবশেষ, যা বিশেষজ্ঞদেরও হতবাক করে দিয়েছে। হামলার পরের ছবিগুলো আরো মর্মান্তিক। পুড়ে যাওয়া কাঠামো, উড়ে যাওয়া জানালা, ধসে পড়া ছাদ থেকে ঝুলন্ত তার, সবই এক ভয়াবহ চিত্র তুলে ধরেছে। বিজ্ঞানীদের আর্তনাদ, কিছুই অবশিষ্ট নেই। যখন শেল আক্রান্ত বিজ্ঞানী এবং গবেষকরা তাদের ক্ষতির কথা বলতে শুরু করেন, তখনই এই হামলার ভয়াবহতা স্পষ্ট হয়। অধ্যাপক এলদাদ জাহর তার ল্যাবের ধ্বংসের বর্ণনা দিতে গিয়ে বলেন, 15 মিনিটেরও কম সময়ের মধ্যে আমি 22 বছর ধরে আমার দ্বিতীয় বাড়ি থাকা ল্যাবটিকে আগুনে পুড়িয়ে ফেলার ছবি দেখতে পাই।
3টি সম্পূর্ণ তলা ধসে পড়েছে। কিছুই অবশিষ্ট নেই, কোনো তথ্য নেই, কোনো ছবি নেই, কোনো নেট নেই, কোনো ইতিহাস নেই। জাহুর আরো বলেন, এই ক্ষতি কেবল সরঞ্জামের নয়, বরং ইসরায়েলের প্রযুক্তিগত উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে জড়িত একটি বৈজ্ঞানিক সংরক্ষণাগারের ধ্বংস। এটি প্রজন্মের পর প্রজন্মের গবেষকদের শ্রম আর মেধার ফসল, যা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কম্পিউটার বিজ্ঞান বিভাগ। এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত চিকিৎসা গবেষণার এক বিশ্ব নেতা অধ্যাপক ইরান সেগালের ল্যাব সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। তার 50 সদস্যের দল অতি ঠান্ডা ফ্রিজার থেকে হাজার হাজার গুরুত্বপূর্ণ জৈবিক নমুনা উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু বন্যার কারণে বেশিরভাগই অপূরণীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। লক্ষ লক্ষ মূল্যের সরঞ্জাম এখন মেরামতের অযোগ্য বলে বিবেচিত হচ্ছে। প্রাণী রসায়ন বিভাগের অধ্যাপক শ্যারিয়াল ফ্রেইশম্যান বলেন, এটা কেবল ব্যয়বহুল ডিভাইস নয়, যা হারিয়ে গেছে। কয়েক দশকের সঞ্চিত দক্ষতা এবং সূক্ষ্মভাবে ক্যালিব্রেটেড বৈজ্ঞানিক ব্যবস্থা, প্রজন্মের গবেষণা অদৃশ্য হয়ে গেছে। প্রবীণ গবেষক অধ্যাপক ওরেন শুলজিনার এক ভুতুড়ে ছবি এঁকেছেন। এটা যেন আমাদের ল্যাবটি বাষ্পীভূত হয়ে গেছে। বছরের পর বছর কাজ, অনন্য ডিএনএ লাইব্রেরি, স্টেম সেল, জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড মাছি প্রজাতি, সবকিছুই এক মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। এটি ছিল আমাদের ছাত্রদের অগণিত নিদ্রাহীন রাতের ফসল। মধ্যপ্রাচ্যের দুই চিরশত্রু ইরান ও ইসরায়েল এখন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার পথে। 13 জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলিতে ব্যাপক হামলা চালিয়েছে। এর জবাবে ইরানও কঠোর হুঁশিয়ারি দিয়েছে। প্রশ্ন হলো, সামরিক সক্ষমতায় কে এগিয়ে? চলুন এই দুই দেশের শক্তি ও দুর্বলতাগুলো দেখে নেওয়া যাক। সৈন্য সংখ্যা, কে বেশি শক্তিশালী? সংখ্যায় ইরান অনেক এগিয়ে। যুক্তরাজ্য ভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর 2023 সালের প্রতিবেদন অনুযায়ী ইরানের সক্রিয় সৈন্য সংখ্যা 6,10,000। এর মধ্যে সেনাবাহিনীতে রয়েছে 3,50,000, আইআরজিসিতে 1,90,000, নৌবাহিনীতে 18,000, বিমান বাহিনীতে 37,000 এবং বিমান প্রতিরক্ষায় 15,000 সৈন্য। এছাড়া ইরানের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা 3,50,000। ইসরায়েলের 1,69,500 সক্রিয় সৈন্য রয়েছে। সেনাবাহিনীতে 1,26,000, নৌবাহিনীতে 9,500 এবং বিমান বাহিনীতে 34,000। ইসরায়েলের রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা 4,65,000। 18 ঊর্ধ্ব বয়সী অধিকাংশ নারী ও পুরুষের জন্য সামরিক কর্মকাণ্ডে অংশ নেওয়া বাধ্যতামূলক, তবে নির্দিষ্ট কিছু ছাড় আছে। সামরিক ব্যয়, কার বাজেট বেশি? সামরিক ব্যয়ের দিক থেকে ইসরায়েল ইরানকে ছাড়িয়ে গেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের তথ্য মতে 2023 সালে ইসরায়েল সামরিক খাতে $27.5 বিলিয়ন ব্যয় করেছে, যা ইরানের $10.3 বিলিয়ন চেয়ে প্রায় 3 গুণ বেশি। ইসরায়েলের এই ব্যয় বৃদ্ধি মূলত গাজা যুদ্ধের কারণে হয়েছে। সামরিক খাতে বেশি বিনিয়োগের অর্থ হল অত্যাধুনিক প্রযুক্তির অস্ত্র ও উন্নত প্রশিক্ষণের সুবিধা। স্থলবাহিনী, ট্যাঙ্ক আর আর্টিলারিতে কে এগিয়ে? স্থলপথেও ইরান সংখ্যায় এগিয়ে। দ্য মিলিটারি ব্যালেন্স 2023 অনুসারে ইরানের 10,513টির বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং 6,798টি আর্টিলারি গান রয়েছে। ইসরায়েলের কাছে প্রায় 400টি যুদ্ধ ট্যাঙ্ক এবং 530টি আর্টিলারি গান আছে। বিমান বাহিনী, আকাশের লড়াইয়ে কে সেরা? বিমান বাহিনীর সক্ষমতা ইসরায়েল তুলনামূলকভাবে বেশি আধুনিক এবং কার্যকর। যদিও ইরানের বিমান বাহিনীর কাছে 312টি যুদ্ধোপযোগী বিমান রয়েছে, ইসরায়েলের 345টি যুদ্ধোপযোগী বিমান এবং 43টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। নৌবাহিনী, সমুদ্রের গভীরে কার শক্তি বেশি? নৌবাহিনীর দিক থেকে ইরানের হাতে বেশি সংখ্যক জাহাজ রয়েছে। তাদের 17টি ট্যাকটিক্যাল সাবমেরিন এবং 68টি উপকূলীয় টহল ও যুদ্ধ জাহাজ রয়েছে। অন্যদিকে ইসরায়েলের কাছে 5টি সাবমেরিন এবং 49টি উপকূলীয় টহল এবং যুদ্ধ জাহাজ রয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আকাশ কতটা সুরক্ষিত? বিমান প্রতিরক্ষায় ইসরায়েল বিশ্ব জুড়ে পরিচিত।
তাদের আয়রন ডোম স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে অত্যন্ত কার্যকর। এছাড়া ডেভিড স্লিং এবং দ্য অ্যারো সিস্টেম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। ইরানেরও নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, যেমন আজারাখস এবং রাশিয়া থেকে আনা S-200 এবং S-300 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। কে কতদূর আঘাত হানতে পারে? ক্ষেপণাস্ত্র সক্ষমতায় দুই দেশই বেশ শক্তিশালী। ইরানের কাছে অন্তত 12 ধরনের স্বল্প ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যার পাল্লা 150 কিলোমিটার থেকে 2000 কিলোমিটার পর্যন্ত। ইসরায়েলের কাছেও 4 ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, যার মধ্যে জেরিকো 3 এর পাল্লা 4800 থেকে 6500 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ ইসরায়েল অনেক দূর পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানের ভেতরে আঘাত হানার ক্ষমতা রাখে। পারমাণবিক সক্ষমতা সবচেয়ে বড় পার্থক্য কোথায়? এটাই সম্ভবত সবচেয়ে বড় পার্থক্য। ধারণা করা হয় ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক বোমা রয়েছে, যা তাদের মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে। অন্যদিকে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই বলে মনে করা হয়, যদিও তাদের একটি সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি রয়েছে। ইরান সতর্ক করেছে যে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা পারমাণবিক নীতিমালা পরিবর্তন করতে পারে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বব্যাপী মার্কিন সাম্রাজ্যের একচ্ছত্র জামানা শুরু হয়েছে। এই শতাব্দীতে চীনের বিস্ময়কর অর্থনৈতিক উত্থান ঘটলে মনে করা হচ্ছিল আমরা আবার বহুপক্ষীয় বিশ্ব ব্যবস্থার দিকে যাত্রা শুরু করেছি। তবে সেরকম বিশ্ব ব্যবস্থা নির্মাণে যে এখনো অনেক দেরি আছে, সেটি সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফা ইরানে আক্রমণের মধ্যে দিয়ে পুনর্বার প্রমাণিত হয়েছে। প্রেসিডেন্ট বুশ 2003 সালে সম্পূর্ণ মিথ্যা গোয়েন্দা তথ্য ব্যবহার করে ইরাক আক্রমণের পক্ষে যুক্তি খাড়া করেছিলেন। সেই মিথ্যা পরবর্তী সময় ধরাও পড়েছিল, কিন্তু ততদিনে প্রায় 1,50,000 ইরাকি নারী, পুরুষ ও শিশুকে হত্যা এবং দেশটিতে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো। সেই অপরাধের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে জাতিসংঘ কিংবা অন্য কোনো আন্তর্জাতিক ফোরামে কোনো রকম জবাবদিহি করতে হয়নি। এবার অবশ্য ট্রাম্প একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর জন্য কোনো যুক্তি দেখানোর প্রয়োজনই বোধ করেননি, বরং তারই গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের কংগ্রেসে দেয়া বক্তব্যকে তিনি কিছুই জানেন না বলে উড়িয়ে দিয়েছেন। তুলসী গ্যাবার্ড বলেছিলেন ইরানের কাছে কোনো পারমাণবিক বোমা নেই এবং আয়াতুল্লাহ খামেনি বোমা তৈরির কোনো নির্দেশ প্রদান করেননি। প্রচণ্ড দাম্ভিক প্রেসিডেন্ট ট্রাম্প নিজেকে আসলে সারা দুনিয়ার প্রভু মনে করতে আরম্ভ করেছেন। আমেরিকা বর্তমানে বিশ্বের যে 1 নম্বর সামরিক অর্থনৈতিক শক্তি, তা নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। অনেক রাষ্ট্রবিজ্ঞানী বর্তমান বিশ্ব ব্যবস্থাকে মার্কিন সাম্রাজ্যের অধীন এবং সেই সাম্রাজ্যকে মানব ইতিহাসের সর্ববৃহৎ বলেও মনে করেন। দেশটির ভয়ঙ্কর শক্তিমত্তা এবং বিশ্বব্যাপী প্রভাব নিয়ে সন্দেহ পোষণ করার মতো মূর্খ আমি নই, কিন্তু আমার তর্ক হলো সাম্রাজ্য টিকিয়ে রাখতে হলে সামরিক ও অর্থনৈতিক শক্তির সঙ্গে নৈতিক বল থাকাও আবশ্যক। নৈতিকতা ছাড়া কোনো সভ্যতা টিকে থাকে না, আর এখানেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুর্বলতা দিন দিন প্রকট হয়ে উঠছে। কোনো রাষ্ট্র যখন নৈতিকতা বিবর্জিত হয়ে কেবল পেশি শক্তির উপর নির্ভর করে, তখন সেটি এমন এক আন্তর্জাতিক গুন্ডায় পরিণত হয় যাকে পৃথিবীর অন্যান্য রাষ্ট্র সম্মানের বদলে ঘৃণা করে। এসব রাষ্ট্রের গুন্ডামি যে দীর্ঘদিন স্থায়ী হয় না, গত শতাব্দীতে নাৎসি জার্মানি তারই প্রকৃষ্ট উদাহরণ। হিটলারের থার্ড রাইখ প্রচণ্ড শক্তিধর ও সমৃদ্ধশালী হয়েও ভেঙে পড়তে সময় লাগেনি, যদিও হিটলার মনে করেছিলেন তার থার্ড রাইখ 1000 বছর টিকে থাকবে। প্রাচীনকালে রোমান সাম্রাজ্যের পতনের মূলেও ছিল নৈতিক অবক্ষয়। বর্তমান শতাব্দীতে মধ্যপ্রাচ্যের এক ঔপনিবেশিক ও বর্বর রাষ্ট্র ইসরায়েলের প্রতি অবিশ্বাস্য মাত্রায় অযৌক্তিক সমর্থন প্রদানের নীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নৈতিক ও আইনগত ভিতকে একেবারে নাড়িয়ে দিয়েছে। গাজায় অব্যাহত গণহত্যা, বিশেষ করে হাজার হাজার নিষ্পাপ শিশুকে টার্গেট করে নির্মম হত্যাযজ্ঞ চালানো এবং অবরোধের মধ্যে 20 লক্ষ মানুষকে ক্রমেই অনাহারে মৃত্যুমুখে ঠেলে দেওয়ার যে অপরাধ বাইডেন ও ট্রাম্প প্রশাসনের দানব নেতানিয়াহুর সঙ্গে মিলে করেছে, তার খেসারত ওয়াশিংটনকে অবশ্যই দিতে হবে। মার্কিন রাজনীতিবিদরা যেভাবে ইসরায়েলের প্রতি আনুগত্য প্রদর্শন করেন, তাকে মোহাচ্ছন্ন বললেও বোধহয় কম বলা হয়। এই যুদ্ধবাজ দেশটিকে অন্ধ সমর্থনের পেছনে মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যানদের যুক্তির বহর দেখলে তাদের উন্মাদ, মূর্খ ও ধর্মান্ধ বলা ছাড়া আর কোনো উপায় থাকে না। একটা উদাহরণ দেয়া যাক।
টেড ক্রুজ যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের রিপাবলিকান দলের একজন সিনেটর। তিনি প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের কট্টর সমর্থক। সম্প্রতি টাকার কার্লসন নামে রিপাবলিকান সমর্থক এক প্রখ্যাত সাংবাদিকের সঙ্গে তিনি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। 2 ঘন্টা ব্যাপী সাক্ষাৎকারটি পাঠকেরা ইউটিউবে দেখতে পারেন। টেড ক্রুজ ইসরায়েলের পক্ষে ওকালতি করতে গিয়ে বাইবেল টেনে এনে দাবি করেছেন সেই ধর্মগ্রন্থে নাকি খ্রিস্টানদের জন্য সর্বাবস্থায় ইসরায়েলকে সমর্থন করা বাধ্যতামূলক করা হয়েছে। প্রথম কথা হলো, ফিলিস্তিনিদের ভিটে মাটি থেকে উচ্ছেদ করে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়েছে 1948 সালে, আর বাইবেল এসেছে তার প্রায় 2000 বছর আগে। কাজেই বাইবেলে ইসরায়েল নামক রাষ্ট্রের উল্লেখ থাকার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, বাইবেলে যে ইসরায়েলের প্রসঙ্গ এসেছে তিনি একজন মানুষ, কোনো রাষ্ট্র নয়। আমি বাইবেল যতটা পড়েছি তাতে জেনেছি ইহুদিদের নবী জ্যাকবের অপর নাম ইসরায়েল। জেনেসিসে তাকে আইজ্যাক ও রেবেকার ছেলে বলা হয়েছে। মুসলমানরা আইজ্যাক ও জ্যাকবকে যথাক্রমে নবী হজরত ইসাক আলাইহিসসালাম এবং নবী হজরত ইয়াকুব আলাইহিসসালাম নামে জানে। আমার জানায় কোনো রকম ভুল হয়ে থাকলে খ্রিস্ট ধর্ম সম্পর্কে বিশদ জ্ঞান রাখা পাঠক সংশোধন করতে পারেন। একে তো সিনেটর টেড ক্রুজ এতটাই মূর্খ যে নিজেকে কট্টর খ্রিস্টান দাবি করলেও বাইবেল সম্পর্কেই তিনি কিছু জানেন না। তদুপরি 21 শতাব্দীর রাজনৈতিক বিতর্কে অহেতুক বাইবেল টেনে এনে নিজেকে একজন ধর্মীয় উন্মাদ রূপে প্রমাণ করেছেন। মার্কিন সিনেটরের মূর্খতার এখানেই শেষ নয়। সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি যখন ইরানকে ধ্বংস করে দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছিলেন, তখন দৃশ্যত বিরক্ত টাকার কার্লসন ইরানের জনসংখ্যা ও জাতিগত বৈচিত্র্য সম্পর্কে তার জানাশোনা কেমন জানতে চাইলে মার্কিন সিনেটর বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে তার অজ্ঞতা স্বীকার করেন। তিনি তার বিস্ময়কর অজ্ঞতার পক্ষে যুক্তি দেওয়ার চেষ্টা করে বলেন, একটি দেশের জনসংখ্যা জানা তার কাজ নয়। এই টেড ক্রুজ আবার 2016 সালে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে ট্রাম্পের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। এই হলো মার্কিন যুক্তরাষ্ট্রের ইহুদিবাদী প্রশাসনের জ্ঞানের নমুনা। ক্ষমতার দম্ভে তারা জানে শুধু দুনিয়াব্যাপী ফ্যাসাদ তৈরি করতে। মুসলমান দেশের কোনো নেতা যদি সিনেটর ক্রুজের মতো এমনভাবে ধর্মগ্রন্থের ভুল ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক তর্কে জিততে চাইতেন, তাহলে তাকে ও মুসলমানদের পশ্চিমারা অবশ্যই অশিক্ষিত, মৌলবাদী, সাম্প্রদায়িক, ইসলামিস্ট, ফ্যানাটিক ইত্যাদি ইত্যাদি বিশেষণ দিয়ে তিরস্কারের বন্যা বইয়ে দিত। সম্ভবত ইতিহাস সম্পর্কে অজ্ঞতার কারণেই মার্কিনীরা জানেন না অতীতে তাদের মতো এমন অনেক সাম্রাজ্যবাদী শক্তির উত্থান ও পতন ঘটেছে। ইরানের বিরুদ্ধে যৌথ আক্রমণের ফলে উল্লসিত মার্কিন প্রেসিডেন্ট যে ভাষায় যুদ্ধাপরাধী নেতানিয়াহু ও ইসরায়েলের প্রশংসা করেছেন তাতে মনে হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র নতমস্তকে ইসরায়েলের প্রভুত্ব মেনে নিয়েছে। এখানে উল্লেখ্য, ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষরকারী একটি রাষ্ট্র এবং IAEA এর পরিদর্শকরা নিয়মিত ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শন করে থাকেন। আন্তর্জাতিক সংস্থাটির ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রোসি তার সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছেন, ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আগেই বলেছি, একই কথা খোদ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা প্রধান তুলসী গ্যাবার্ডও বলেছেন। একমাত্র যুদ্ধাপরাধী নেতানিয়াহু বলে চলেছেন, ইরান কয়েক সপ্তাহের মধ্যেই পরমাণু বোমা বানিয়ে ফেলবে এবং সেটি রুখতেই নাকি ইসরায়েল বিনা উস্কানিতে কোনো যুদ্ধ ঘোষণা ছাড়াই ইরানে সর্বাত্মক হামলা শুরু করেছে। প্রমাণিত মিথ্যাবাদী নেতানিয়াহু ইরান সম্পর্কে এই মিথ্যা প্রচারণা সেই 1995 সাল থেকেই চালাচ্ছেন। এই দানব নেতানিয়াহুর উস্কানিতে গণবিধ্বংসী অস্ত্রের ভুয়া অভিযোগ তুলে বুশ ও ব্লেয়ার জুটি 2003 সালে ইরাক আক্রমণ করেছিলেন। ইতিহাস থেকে কোনো শিক্ষা না নিয়ে এবং নিরাপত্তা প্রধানের অভিমতকে উপেক্ষা করে ইহুদিবাদী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গণহত্যা ও যুদ্ধাপরাধী নেতানিয়াহু সুরেই বক্তব্য দিয়েছেন। কোনো রকম কূটনৈতিক শিষ্টাচারের তোয়াক্কা না করে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিজ্ঞানী, সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিকদের ইসরায়েল কর্তৃক হত্যায় উল্লাস প্রকাশ করেছেন এবং ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার হুমকি দিয়েছেন। ট্রাম্পের হঠকারিতা এখানেই শেষ নয়, তিনি ইরানকে বিনা শর্তে আত্মসমর্পণের জন্য আলটিমেটাম দিয়েছেন। ইরানে সরাসরি আক্রমণ চালাতে গিয়ে ট্রাম্প যে শঠতার পরিচয় দিয়েছেন, তাতে করে ভবিষ্যতে আর কোনো দেশ মার্কিনীদের কোনো বিষয়ে বিশ্বাস করবে না। ট্রাম্প প্রথমে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচনা চলমান থাকা অবস্থায় ইসরায়েলকে ইরান আক্রমণের সবুজ সংকেত দিয়েছেন এবং তারপর যুদ্ধে সরাসরি জড়ানোর সিদ্ধান্ত নেয়ার জন্য 2 সপ্তাহ বিলম্বের কথা বলে 2 দিনের মধ্যে ইরানে বোমা হামলা করেছেন। এই শঠতার মাধ্যমে ট্রাম্প নিজেকে
কেবল নেতানিয়াহুর মতো মিথ্যাবাদী প্রমাণ করেননি, একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কাপুরুষতারও প্রমাণ দিয়েছেন। অতীতের সম্রাটরা হয়তো অত্যাচারী ছিলেন, কিন্তু শত্রুর সঙ্গে তারা বীরোচিত আচরণ করতেন। তারা শৃগালের মতো ধূর্ত না হয়ে সিংহের মতো সাহসী হতে চাইতেন। ইহুদিদের ইতিহাস নিয়ে দুই মুসলমান সুলতানের মহানুভবতার গল্প এখানে প্রাসঙ্গিক মনে করছি। 1492 খ্রিস্টাব্দে স্পেনের রাজা ফার্দিনান্দো ও রানী ইসাবেলা আলহামরা অধ্যাদেশ জারি করে সমস্ত ইহুদিদের হয়ে ধর্মান্তরিত খ্রিস্টান বনে যেতে অথবা দেশ ত্যাগ করতে নির্দেশ দেন। ওই বছর জুলাই মাসের মধ্যে রাজকীয় ফরমান মান্য করার সময়সীমা বেঁধে দেয়া হলে লক্ষাধিক ইহুদি ধর্মত্যাগের পরিবর্তে নির্বাসনে যেতে বাধ্য হয়। পাঠক কি জানেন কোন দুটি দেশ সেদিন ইহুদিদের আশ্রয় দিয়ে জীবন ও ধর্ম বাঁচিয়েছিল? না, কোনো খ্রিস্টান ইউরোপীয় দেশ তাদের আশ্রয় দেয়নি। বর্তমান বিশ্বে ইহুদিবাদের কট্টর সমর্থক মার্কিন যুক্তরাষ্ট্রে তো তখন জন্মই হয়নি। সেই সময়কার প্রতাপশালী দুই মুসলিম দেশের মহৎ শাসকরা স্পেনের ইহুদিদের চরম দুর্দিনে তাদের রক্ষা করতে এগিয়ে এসেছিলেন। প্রথম শাসক তুরস্কের ওসমানিয়া সাম্রাজ্যের সুলতান বায়জিদ II এবং দ্বিতীয় শাসক পারস্যের সুলতান ইয়াকুব। পারস্যের এই সুলতান তুর্কি গোত্রীয় আকোন্ল বংশের শাসনের পতনের পরই পারস্যের বিখ্যাত সাফাভিদ সাম্রাজ্যের গোড়াপত্তন হয়। প্রথমে সম্রাট সাইরাস দ্য গ্রেট এবং পরে সুলতান ইয়াকুবের মহানুভবতার ফলে আজকের শিয়া ইরানেও প্রায় 20,000 ইহুদি ধর্মাবলম্বী বসবাস করেন। অপরদিকে সুন্নি তুরস্কেও ইহুদিদের সংখ্যা প্রায় 15,000। পশ্চিমা মিডিয়া ও রাজনীতিবিদরা যতই তথাকথিত জুডো খ্রিস্টান সভ্যতার ডঙ্কা বাজান না কেন, প্রকৃত ইতিহাস হলো যীশু খ্রিস্টের জন্ম থেকে 20 শতাব্দী পর্যন্ত খ্রিস্টান ও ইহুদিরা একে অপরকে অনবরত সংহার করেছে। তাদের মধ্যে কখনো সৌহার্দ্যমূলক সম্পর্ক ছিল না। স্বয়ং যীশুখ্রিস্টকে ধর্মদ্রোহী আখ্যা দিয়ে ইহুদিরাই ক্রুশবিদ্ধ করেছিল। ইতিহাস অসচেতন পশ্চিমা দেশের খ্রিস্টানরা শুধু তাদের ভেতরে প্রথিত ইসলাম বিদ্বেষের কারণে আজ জায়নিস্ট ইসরায়েলের সব অপকর্মের অন্ধ সমর্থন দিয়ে যাচ্ছে। এসব খ্রিস্টান ইউরোপীয় দেশ হাজার বছর ধরে ইহুদিদের উপর নির্যাতন চালানোর যে দায় সেটি মুসলমানদের ঘাড়ে চাপিয়ে দিয়ে মধ্যপ্রাচ্যে একটি বর্ণবাদী ও ঔপনিবেশিক ইহুদি রাষ্ট্র সৃষ্টি করেছে। মুসলমানদের বর্তমান অবস্থা সম্পর্কে কিছু কথা বলে আজকের মন্তব্য প্রতিবেদন শেষ করব। সাম্প্রতিক এক বক্তৃতায় আয়াতুল্লাহ খামেনি মার্কিন প্রেসিডেন্টকে পারস্য ও মুসলমানদের ইতিহাস পড়ার পরামর্শ দিয়েছেন। আসলে ইতিহাস পাঠের এই পরামর্শ কেবল মার্কিনীদের নয়, আরব বিশ্বের জন্য সমভাবে প্রযোজ্য। বর্তমানে আরব শাসকদের নতজানু আচরণ দেখলে বিশ্বাস করা কঠিন যে খালিদ বিন ওয়ালিদ, উবাইদা ইবনে জাররা, আমর ইবনে আল আস এবং সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো বীরেরা তাদের পূর্বপুরুষ ছিলেন। কারবালা প্রান্তরে পরাজয় জেনেও হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিম ইয়াজিদের কাছে আত্মসমর্পণ করেননি। যুগ অবশ্যই পাল্টেছে, কিন্তু তাই বলে একটি জাতির আত্মাভিমান এভাবে লোপ পেতে দেখলে করুণা হয়। বিলাস ব্যসনে মত্ত আরব শাসকরা ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকম্পা নিয়ে ক্ষমতা টিকিয়ে রাখার নীতি গ্রহণ করেছেন। দুর্ভাগ্যজনকভাবে মুসলিম জনগোষ্ঠীর মধ্যেও আগের ইমানি শক্তি ও শৌর্য বীর্য অবসান ঘটেছে। মার্কিন মদদে উন্মত্ত হয়ে ওঠা ইসরায়েল একের পর এক মুসলমান দেশ আক্রমণ ও গণহত্যা চালায়। 200 কোটি কাপুরুষ মুসলমান নির্লজ্জের মতো তাদের ভাইয়ের হত্যাকারীদের তোষণ করে চলেছে। সংবাদে দেখলাম পাকিস্তান শান্তিতে নোবেল পুরস্কারের জন্য চরম যুদ্ধবাজ ও ইসলামোফোবিক প্রেসিডেন্ট ট্রাম্পের নাম প্রস্তাব করেছে। তামাশারও বোধহয় একটা সীমা থাকা দরকার। আমাদের জাতীয় কবি নজরুলের একটি কবিতার 2 লাইন স্মরণে আসছে। বিদ্রোহী কবি লিখেছিলেন, যে বলে সে মুসলিম জিভ ধরে টানো তার, বেঈমান জানে শুধু জানটা বাঁচানো সার। মুসলিম বিশ্বের সর্বব্যাপী অন্ধকারের মধ্যে ইরান আজ আলোকবর্তিতা হয়ে আবির্ভূত হয়েছে। তারা শিয়া নাকি সুন্নি এটা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। এসব বিতর্ক সব ইসলামী ধর্মবেত্তাদের জন্য নির্ধারিত থাকুক। ইরানের অনেক অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতি নিয়েও আমার যথেষ্ট সমালোচনা রয়েছে। হিন্দুত্ববাদী ভারতের সঙ্গে সখ্য করে তার ফল কি হয়েছে সেটা ইরানের নেতাদের বিবেচনা করা উচিত। কিন্তু ইসরায়েলি ও পশ্চিমা গুন্ডামির কাছে মাথা নত না করায় আমি ইরানকে প্রাণ ঢালা অভিনন্দন ও শ্রদ্ধা জানাই। বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে একাকী প্রতিবাদের সাহস দেখিয়ে সুপ্রাচীন সভ্যতার স্বাক্ষর রেখেছে ইরান। সীমিত সামরিক শক্তি নিয়েও জালেমের মোকাবেলা করে ইরানি সামরিক নেতৃত্ব প্রমাণ করেছে মুসলমানের শৌর্য এখনো হয়তো একেবারে নিঃশেষিত হয়ে যায়নি। মুসলিম রেনেসার স্বপ্ন দেখতে ইরান আমাকে অনুপ্রাণিত করেছে। শাবাশ ইরান। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।